যা কর, পুলিশে কমপ্লেন কর। তারপরে কি? আমি জেলে যাব। তারপর যখন আমি বাইরে বেরিয়ে আসব তখন তোর কি হবে? তুমি কেন আমার পিছনে পড়ে আছো? আমি কোথায় তোর পেছনে পড়ে আছি? আমি তো শুধু তোকে ভালোবাসতে চাই। বলবো নাকি কিভাবে? না আদিত্য, না 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 আদিত্য, না না। নমস্কার, আমি হলাম রানী চ্যাটার্জি আর আপনাদের স্বাগত জানাচ্ছি ক্রাইম চক্রে নতুন এপিসোডে একটা নতুন গল্প সঙ্গে নিয়ে। তুমি, তোমার সাহস হলো কি করে আমার বাড়িতে আসার? এই, একটা বড় লোককে পেয়ে গেছিস, সেই জন্য আমাকে ভুলে গেলি? তোর স্বামী আমি। স্বামী নয়, তুমি এক্স স্বামী। ডিভোর্স হয়ে গেছে আমাদের। হ্যাঁ, ডিভোর্স তো হয়ে গেছে, কিন্তু কি করব, তোকে আমি ভুলতে পারছি না রে। তুই জিনিসটাই এরকম, আর তোর ওপর প্রথম অধিকার শুধু আমার। কোনো অধিকার নেই। আর যদি আজকের পর দেখেছি না এখানে, তাহলে কি কি করবি? পুলিশকে ডাকবো। যদি পুলিশের কাছে যাওয়ার কথা ভাবিসও না, তাহলে তোকে আর তোর এই নতুন আইটেমকে না ভগবানের কাছে পৌঁছে দেব। ওখানেই লেখাস গিয়ে কমপ্লেন। চাইটা কি তোমার? হ্যাঁ, কেন পড়ে আছো আমার পিছনে? আমি তোকে শান্তিতে থাকতে দেখতে পাচ্ছি না, আর তোর জন্যই তো আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। তুই তো পেয়ে গেছিস এই ছেলেটাকে, কিন্তু আমার কি হবে? চলে যাও এখান থেকে, আর নিজেও আরেকটা বিয়ে করে নাও। যেভাবে তুই করে নিয়েছিস। বেহায়া মেয়ে, এখন তো আমি যাচ্ছি, কিন্তু তোর হিসেব খুব তাড়াতাড়ি মেটাবো। একজন পুরুষ একজন নারীকে সবসময় তার অধিকার বলে কেন মনে করে? পুরুষদের এরকম কেন মনে হয় যে সমাজেরই বাজারের নারী এমন একজন খেলনা যার সঙ্গে যখন ইচ্ছা সে খেলতে পারে, আর ওকে যেভাবে ইচ্ছে সেভাবে রাখতে পারে, আর মন ভরে গেলে তাকে ফেলে দিতে পারে, তারপর আবার ইচ্ছে হলে তাকে কবজা করতে পারে। রেশমা আর রাজার ডিভোর্স হয়ে গিয়েছিল, আর রেশমা ধীরাজ নামে একটি ব্যক্তির সঙ্গে দ্বিতীয় বিয়ে করে। কিন্তু তার প্রথম স্বামী রাজা তারপরেও তার পেছনে পড়েছিল, আর তার সুখী জীবনে অশুভ ছায়ার মতো সেঁটে ছিল। আজ আবার লেট হলো। কি করব, কাজ এত না। এই কাজের চক্করে না তুমি আমাকে ভুলে যাচ্ছ। আরে তোমাকে আমি কি করে ভুলতে পারি? তুমি কি ভুলে যাওয়ার মতো? তাহলে তুমি কাজে এত ব্যস্ত থাকলে আমার কি হবে? আরে দিনে ইনকাম করতে যেতে হয়, আর রাতে তোমাকে সেবা করার কাজ করতে হয়। ব্যাস, এটাই তো আমার জীবন, ডার্লিং। আজ রাজা এসেছিল। কি? ও বাড়িতে ঢুকলো কি করে? ঘরে নয়, সুইমিং পুলের সামনে বসেছিলাম, ওখানে এসেছিল। ওর এত সাহস! ওর থেকে তুমি দূরে কেন থাকো না? এতে আমার দোষ কি? ও আমাকে বিরক্ত করছিল, আর তার সাথে ও আমাকে আর তোমাকে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে। ওর এত সাহস! ওর একটা ব্যবস্থা করতেই হবে। ওকে তো আমি পরে দেখে নিচ্ছি। যাই হোক, আজকে আমাদের মুডটা নষ্ট করতে চাই না। ওর কথা পরে ভাববো। রেশমা তার প্রথম স্বামী রাধার সঙ্গে ডিভোর্স নিয়ে তার দ্বিতীয় স্বামী ধীরাজের সঙ্গে আনন্দে সংসার করে জীবন কাটাচ্ছিল। কিন্তু এই বিষয়টা রাজার সহ্য হচ্ছিল না। বলতে পারেন কেন মানুষ তার সবচেয়ে কাছের মানুষের সবথেকে বড় শত্রু হয়ে ওঠে? একসময় একসঙ্গে বাঁচা মরার প্রস্তুতি দিয়ে তার বেঁচে থাকাটাই দুর্বিষহ করে তোলে। এটাই কি মনুষ্যত্ব? আমরা মানুষেরা কি এতটাই অধঃপতনে যাচ্ছি যে আমাদের নেগেটিভ চিন্তাধারাগুলো আমাদের উপর চেপে বসছে?
তোমার কথা খুব মনে পড়ছিল। এখন কেন মনে পড়ছে? যখন ছেড়ে গেছিলে তখন তো একবার ফিরেও তাকাওনি। আসলে ব্যাপারটা হলো, তোমাকে ছাড়া না মনটা ঠিক। দেখো, আমার কাছে আসবে না, না হলে না হলে না হলে কি? হ্যাঁ, না হলে ছাড়ো আমাকে আদিত্য। এই, আমি শুধু তোকে ছেড়েছি, এখনো ডিভোর্স দিইনি, তার মানে এখনো অধিকার আছে আমার। ধীরজ, রাজা আর রেশমার কাহিনীর পাশাপাশি আদিত্য আর লেখার কাহিনীও একসঙ্গেই চলছিল। এই কাহিনীগুলো কি একে অপরের সঙ্গে জড়িত ছিল, নাকি দুটি কাহিনী আলাদা অপরাধের আখ্যান হিসেবে একই সঙ্গে জুড়ে গিয়েছিল? আদিত্যর এভাবে তার স্ত্রীর সঙ্গে জবরদস্তি করাটাও কিন্তু একটা অপরাধ। কিন্তু বৈবাহিক জীবনে চার দেওয়ালের মাঝে না জানে কত মহিলাই রোজ এরকম জবরদস্তি চুপচাপ সহ্য করে নিয়ে চোখের জল মুছে ঘুমিয়ে পড়ে। স্যার, এটা রঙ্গনাথ মার্ডার কেসের ফাইল। ডিএসপি সাহেব চেয়ে পাঠিয়েছিলেন। ঠিক আছে, রাখো। এসপি স্যারের অফিসে যাওয়ার কথা, ডিএসপি স্যারকে দিয়ে দেব। ইয়েস। কি? কোথায়? ঠিক আছে, আমরা এখনই আসছি। গাড়ি বের করো। স্যার, ম্যাডাম নিজেকে সামলান আর বডিতে হাত লাগাবেন না। আমাদের এই বডিটা চেক করতে হবে। ওঠাও। স্যার, মনে হচ্ছে সুইসাইড। কাল পর্যন্ত তো ঠিকই ছিল, আজ কেন সুইসাইড করলো কে জানে। ম্যাডাম প্লিজ, আপনি নিজেকে সামলান। আপনাকে এখন আমাদের সঙ্গে পুলিশ স্টেশনে যেতে হবে। আপনাকে জিজ্ঞাসাবাদ করব। যাদব, বডিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ধীরজের এভাবে হঠাৎ সুইসাইড করে নেওয়া বিষয়টা হজম করা অত সহজ নয়। কোনো ব্যক্তি এভাবে হঠাৎ বিনা কারণে সুইসাইড কেন করবে? নিজের জীবন শেষ করে দেওয়াটা সামান্য বিষয় নয়। মানুষ কতটা অসহায় হলে ভগবানের দেওয়া অমূল্য এই সুন্দর জীবনটা নিজেই শেষ করতে পারে? নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল? যদি এটা আত্মহত্যা না হয় তাহলে ধীরজের সঙ্গে কি হয়েছিল বলে মনে হয়? চলুন আমরা দেখি এরপরে কি ঘটল। রেশমা দেবী, আপনি প্লিজ শান্ত হন। আমাকে বলুন যে এমন কি হয়েছিল যার জন্য আপনার হাজব্যান্ডকে সুইসাইড করতে হলো। সবকিছু ঠিকঠাকই চলছিল। ও বলল যে ওর কিছু বন্ধু আসবে বাড়িতে পার্টি করার জন্য। রেশমা, আমার সোনা। রেশমা, আসলে আজকে সন্ধ্যেবেলা আমার কয়েকজন বন্ধু এখানে আসবে পার্টি করার জন্য। তো সেই জন্য তুমি একটু বিরক্ত হতে পারো। তুমি একটা কাজ করো, সুষমা দিদি আছে না, ওনার বাড়িতে চলে যাও। যখনই পার্টি শেষ হবে আর আমার সব বন্ধুরা চলে যাবে, তখন তোমাকে আবার ডেকে নেব। ঠিক আছে? ঠিক আছে, আমি চলে যাব। তুমি ভালো করে এনজয় করো। ওকে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমি সুষমা দিদির বাড়িতে যাই। পরে ওর কোনো কল না আসায় আমি ওখানেই থেকে গিয়েছিলাম। সকালে বাড়ি ফিরে
দেখি ও বেশকে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার কোনো বিশেষ কারণ, মানসিক দুশ্চিন্তা বা অন্য কোনো কারণ? মানসিক দুশ্চিন্তা তো কিছুই ছিল না, কিন্তু হতে পারে আমার এক্স হাজবেন্ড। এক্স হাজবেন্ড? হ্যাঁ, ধীরাজের সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে। আমার প্রথম স্বামী রাজা আমায় খুব অত্যাচার করত, তাই আমি ওকে ডিভোর্স দিয়ে ধীরাজকে বিয়ে করে নিই। তাহলে এই আত্মহত্যার সঙ্গে রাজার সম্পর্ক কি? রাজা এসে আমাকে যেভাবে বিরক্ত করত সে ব্যাপারে ধীরাজকে বলেছিলাম। ধীরাজ বলল যে ও কথা বলবে ওর সঙ্গে। আমার মনে হচ্ছে রাজাই বাধ্য করেছে ধীরাজকে, না হলে ধীরাজ কখনো আত্মহত্যা করতে পারে না। ওই রাজাকে তুলে নিয়েছো? ইয়েস স্যার। রাজা চল, এবার চটপট মুখটা খুলে ফেল। কি বলছেন স্যার? আপনারা আমাকে এখানে কেন এনেছেন? কি করেছি আমি? ধীরাজকে চিনিস? কোন ধীরাজ স্যার? হ্যাঁ স্যার, ও আমার প্রথম স্ত্রীর দ্বিতীয় স্বামী ছিল, মানে আছে এখনো। ছিল? এর মানে হলো তুই আগে থেকেই জানতিস যে ও আর এখন বেঁচে নেই? কি বলছেন স্যার? এসব তো কিছুই জানি না আমি। তুই কি বাংলায় বললে বুঝিস না নাকি? অন্য ভাষায় বোঝাবো তোকে? আমার কথার মানেটা হলো স্যার, আমার কোনো আইডিয়াই নেই এই ব্যাপারে। আইডিয়া নেই? হ্যাঁ, তুই সব সময় রেশমাকে বিরক্ত করতিস, ওর স্বামীকেও তুই বিরক্ত করতিস, এই জন্য ওর স্বামী সুইসাইড করেছে। বল। সে তো স্যার আমি এমনি। মনে হচ্ছে স্যার এত সহজে মানবে না, একে ঘা কতক লাগাতে হবে। যাদব, এটা সুইসাইড বলে মনে হচ্ছে না। কেন স্যার? আমরা তো ওখান থেকে পয়জনের শিশিও পেয়েছি। পয়জনের বটল তো পেয়েছি, কিন্তু পয়জন খাওয়ার পরে মানুষের মুখ থেকে ফেনা বের হয়, সেটা তো দেখতে পেলাম না। আর না আশেপাশে কোনো ফেনা পড়েছিল, কোনো প্রমাণই নেই। ওর গলায় একটা দাগ ছিল, এর মানে হলো গলা টিপে ওকে খুন করা হয়েছে। পোস্টমর্টমের রিপোর্ট কিছুক্ষণের মধ্যেই এসে যাবে স্যার। লেখা এভাবে চুপে চুপে রেশমার ওপর নজর কেন রাখছিল? রেশমার সঙ্গে লেখার কি এমন সম্পর্ক ছিল? লেখার যোগাযোগ ধীরাজের সঙ্গে ছিল না তো? আদিত্যর বউ হওয়া সত্ত্বেও লেখা আবার ধীরাজের সঙ্গে কোনো অবৈধ সম্পর্কে ছিল না তো? নাকি এই ঘটনার আলাদা অ্যাঙ্গেল রয়েছে? পুলিশের অপেক্ষা ছিল পোস্টমর্টেম রিপোর্টের, তাহলেই এই কেসের জট খোলা সম্ভব। পুলিশের সন্দেহ ছিল যে এটা আত্মহত্যার ঘটনা নয়, কিন্তু প্রমাণ ছাড়া কোনো কিছু বলাই সমীচীন নয়। স্যার, আপনি ঠিকই সন্দেহ করেছিলেন। ধীরাজ সুইসাইড করেনি, ওকে হত্যা করা হয়েছে। এই দেখুন পিএম রিপোর্ট। ধীরাজের গলায় দাগ রয়েছে, এর মানে হলো কেউ গলা টিপে ওকে খুন করেছে রাত প্রায় 9টার সময়। হ্যাঁ স্যার। তার মানে পয়জনের বটলে যাদের যাদের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে তাদের রিপোর্ট এখনই চাই। আর ধীরাজের কল ডিটেলস বের করো। ধীরাজ যেখানে থাকতো তার আশেপাশে যতগুলো সিসিটিভি ক্যামেরা রয়েছে তার ফুটেজ আমার চাই, যদি কোনো প্রমাণ পাওয়া যায়। আর এটাও খোঁজ নিয়ে দেখো যে ধীরাজের বাড়িতে ওই রাতে কারা কারা ওই পার্টিতে গিয়েছিল। ঠিক আছে স্যার, ধীরাজের বন্ধুদের খোঁজ খবর নিচ্ছি। ঠিক আছে। ওকে স্যার।
তুমি? আমাকে মিস করছিলি তো? তুমি ভিতরে কি করে এলে? আমি যখন চাইবো তোর কাছে আসতে পারি। কে আটকাবে আমাকে? হুম? দেখো, আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করব। যা কর, পুলিশে কমপ্লেন কর। তারপরে কি? হুম? আমি জেলে যাব। তারপর যখন আমি বাইরে বেরিয়ে আসব, তখন তোর কি হবে? তুমি কেন আমার পিছনে পড়ে আছো? আমি কোথায় তোর পেছনে পড়ে আছি? আমি তো শুধু তোকে ভালোবাসতে চাই। বলবো নাকি কিভাবে? হুম? না আদিত্য, না 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 আদিত্য, না। একদিকে ধীরাজের মার্ডার মিস্ট্রি সলভ করার জন্য পুলিশ প্রমাণ একত্রিত করছিল, তখনই অন্যদিকে আদিত্য তার বউয়ের ওপর অত্যাচার করছিল। এমন কি রহস্য ছিল লেখার জীবনে? ও কিভাবে জড়িত ছিল ধীরাজের সঙ্গে, আর কেন আদিত্য ওর সঙ্গে এরকম ব্যবহার করছিল? এই সব কিছুই কি কোথাও না কোথাও জড়িত, নাকি দুটো শুধুমাত্র আলাদা কাহিনী ছিল? পুলিশ ধীরাজের বাড়ির আশেপাশে সমস্ত সিসিটিভি ফুটেজ খোঁজার চেষ্টা করছিল, কিন্তু আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা না হওয়ার জন্য পুলিশের এই চেষ্টা ব্যর্থ হয়। এখনই এটা পাঠিয়ে দাও। হ্যাঁ, স্যার, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ, প্লিজ বসুন। ভালো হয়েছে আপনি নিজে এসেছেন। আপনার সঙ্গে প্রয়োজনীয় কথা ছিল। আপনার এক্স হাজবেন্ড রাজাকে আমরা ইন্টারোগেট করেছি, কিন্তু ওর কাছ থেকে আমরা কিছুই জানতে পারিনি। আপনার স্বামী কিন্তু আত্মহত্যা করেনি, বরং ওকে মার্ডার করা হয়েছে। গলা টিপে ওনাকে কেউ খুন করেছে। কি বলছেন কি আপনি? রেশমা দেবী, নিন জল খান প্লিজ। স্যার, আমার খুব ভয় করছে। কাল বাড়ির বাইরে থেকে একটা মহিলা আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, আর যে আমি বাইরে গেলাম তখন দৌড়ে পালিয়ে গেল। আপনি চিন্তা করবেন না, ওই মহিলারা আমরা খোঁজ নেবই। আমাকে আপনি এটা বলুন যে আপনার স্বামীর সঙ্গে ওই দিন পার্টিতে কারা কারা ছিল? স্যার, আমার কোনো আইডিয়া নেই। আমার স্বামী তার বন্ধুদের ব্যাপারে কোনো কিছু শেয়ার করতো না আমার সঙ্গে। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। যখনই আমরা কিছু জানতে পারবো আপনাকে ইনফর্ম করব। তুমি তুমি তো ভয় পাই দিলে আমাকে। আমাকে ভয় পাওয়ার কি আছে? আমি তো তোমার ভালোবাসার জিনিস। হুম? ধীরজ সুইসাইড করেনি, ওকে মার্ডার করা হয়েছে, আর এটা পুলিশ জানতে পেরেছে। আমরা সেফ নই এখানে। আমাদের পালাতে হবে এখান থেকে তাড়াতাড়ি। ঠিক আছে, কালকে সকালবেলাতেই বেরিয়ে যাব, কিন্তু এখন রাত তো কাটতে দাও। হুম? হ্যাঁ, অবশ্যই কাটাবি, তবে লকআপে। এত তাড়ার কি আছে? ওকে নিয়ে চলো। চল। পুলিশ ইন্সপেক্টরের আদেশে পিএসআই ধীরজ আর রেশমার কল ডিটেলস বের করে। ধীরজের কল ডিটেলস থেকে কিছুই জানা যায়নি। রেশমার কল ডিটেলসে একটা নাম্বার থেকে বারবার কথা হয়েছিল, আর মার্ডার হওয়ার কিছুক্ষণ আগেও রেশমার ফোনে ওই নাম্বারের কল আসে। ওই নাম্বারটা ছিল আদিত্যর। অনেক চেষ্টার পরে ধীরজের বাড়ির বাইরে একটা সিসিটিভি ক্যামেরা পাওয়া যায়। সেখানে পরিষ্কার দেখা গেছে মার্ডারের কিছুক্ষণ আগেই রেশমা আর আদিত্য একসঙ্গে দেখা করছে, আর ইন্সপেক্টর যে গ্লাস রেশমাকে জল খাওয়ার জন্য দিয়েছিলেন সেটার আর পয়জন বটলে পাওয়া ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করে গেছে।
তখনই পুলিশের রেশমার প্রতি সন্দেহ সম্পূর্ণ পোক্ত হয়। ধীরাজকে কেন মেরেছিস বল? স্যার, আমি আর রেশমা একে অপরকে ভালোবাসি। রেশমার সঙ্গে ধীরাজের দ্বিতীয় বিয়ে হয়েছিল, আর আমিও আমার স্ত্রীর থেকে আলাদাই থাকতাম। আর আমাদের ভালোবাসার একটাই কাঁটা, আর সেটা হলো ধীরাজ। ওকে না মারলে আমরা এক হতে পারতাম না। সেই জন্য ওকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য ওই দিন ওর চায়ে আমরা অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিই। আর যখন অজ্ঞান হয়ে যায় তখন আদিত্য এসে দড়ি দিয়ে ওর গলায় ফাঁস লাগিয়ে দেয়। আমি চায়ে অজ্ঞানের ওষুধ মিশিয়ে দিয়েছি, তাই চা খেয়ে অজ্ঞান হয়ে গেছে। এবার একটা কাজ করো, পয়জনের বোতলটা ওখানে রেখে দাও, যাতে আমরা দেখাতে পারি এটা সুইসাইড। ঠিক আছে? তারপর পয়জনের বটল ওখানে রাখলাম আর ভাবলাম এটাকে সুইসাইড বলে চালাবো। ফাজলামি হচ্ছে। অপরাধ করে সেটা লুকোনো। অপরাধী যতই ধুরন্ধর হোক না কেন, আইনের হাত থেকে বাঁচতে পারে না। এবার তোমরা দুজন মিলে জেলে বসে নিজেদের পাপের শাস্তি ভোগ করবে। একটা ডিভোর্স হওয়ার পরেও দ্বিতীয় স্বামী থাকা সত্ত্বেও এক প্রেমিক রাখা, এটা রেশমার কিরকম মানসিকতা ছিল? আর নিজের স্ত্রী লেখাকে কষ্ট দিয়ে রেশমাকে ভালোবাসা, এটা আদিত্যর কেমন পাগলামি? আমাদের হয়েছেটা কি? এটাই কি জীবন বাঁচার পদ্ধতি? আমাদের এমন একটা সমাজ গড়ে তুলতে হবে যেখানে আমাদের আদর্শ আর মূল্যবোধে ভালোবাসার গন্ধ থাকবে, নাকি অপরাধের দুর্গন্ধ। আর এরই সঙ্গে আমি রানী চ্যাটার্জি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের পরবর্তী এপিসোডে এক নতুন গল্প নিয়ে। ততক্ষণ সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন ক্রাইম চক্র। জয় হিন্দ। প্রথমে যখন আমি মদ খেয়ে আসতাম তখন খুব রোমান্টিক লাগতো, তাই না? তাই তো? আর বাচ্চাটা কোথায়? তোমার সাথে ছিল না? তোমার বোনের কাছে রেখে এসেছি আমি। আজ আমার খুব রোম্যান্স করতে ইচ্ছা করছে। নমস্কার, আমি হলাম কাঞ্চন অবস্থি আর স্বাগত জানাচ্ছি ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে একটা নতুন কাহিনী নিয়ে। সোহান, তুমি তো ভয় পাইয়ে দিয়েছিলে। তুমি আবার নেশা করে এসছো? ছি ছি ছি। হ্যাঁ, এখন তোমার মদের গন্ধ শুকলে ঘেন্না হয়। প্রথমে যখন আমি মদ খেয়ে আসতাম তখন খুব রোমান্টিক লাগতো, তাই না? তাই তো? আর বাচ্চাটা কোথায়? তোমার সাথে ছিল না? তোমার বোনের কাছে রেখে এসেছি আমি। আজ আমার খুব রোম্যান্স করতে ইচ্ছা করছে। কি করছো? আমার একদম ভালো লাগছে না। ভালো লাগছে না? তোমার ভালো লাগছে না? যখন পরপুরুষের সাথে কথা বলো তখন খুব ভালো লাগে। হ্যাঁ, ওই দুধওয়ালার সাথে সবজিওয়ালার সাথে যখন কথা বলো তখন ওদের সাথে হেসে কথা বলতে খুব ভালো লাগে তোমার। আমি তোমার কাছে যথেষ্ট নই, তাই না? হ্যাঁ, কি ফালতু কথা বলছো? তোর এত বড় সাহস? হ্যাঁ, নিজের স্বামীকে ধাক্কা মারবি তুই? সোহান, তোমার হুঁশ নেই। ছাড়ো, আমাকে ব্যথা করছে। ব্যথা করছে তোর? হ্যাঁ, ব্যথা করছে। আমি তোকে দেখাচ্ছি ব্যথা কাকে বলে। ছাড়ো। এই, তোকে ছাড়বো না, দাঁড়া। এই,
আমাদের সমাজ প্রায়শই মহিলাদের নিজেদের শারীরিক চাহিদা মেটানোর একটা খেলনা ভেবে এসেছে। ভালোবাসা এমন জিনিস যা একজন মানুষকে অন্ধ করে দেয়। ভালো খারাপ ঠিক ভুলের বিষয়ে ভাবনা চিন্তা করার ক্ষমতা মানুষের ধীরে ধীরে ভালোবাসায় পড়ে কমে যায়। তবে আমরা ভালোবাসাকে দোষ দিতে পারি না। এটা তো আলাদা আলাদা মানুষের ওপর ডিপেন্ড করে যে তাদের ভালোবাসার পরিভাষা আসলে কি। কিছু লোক ভালোবাসায় খুন করা, মেয়েদের মুখে অ্যাসিড ছুঁড়ে মারা বা এমনই অনেক অপরাধকে ভালোবাসা মনে করে থাকে, কিন্তু বাস্তবে এটা ভালোবাসা নয়, পাগলামি। ভালোবাসা যখন সমস্ত সীমা লঙ্ঘন করে তখন তা পাগলামিতে পরিণত হয়। এমনই কিছু সোহনের সঙ্গেও হচ্ছিল। আর কিছু বছর পরে স্যার, আমাদের এক খোঁচড় ফোন করেছিল। ও একজনকে বাড়িতে অস্ত্র লুকোতে দেখেছে। অ্যাড্রেস পেয়ে গেছি। রাজদীপ, এই শহরে ক্রাইম অনেক বেড়ে যাচ্ছে, যার একটা কারণ এটাও, এসব অবৈধ হাতিয়ারের সাপ্লায়ার। আমাদের এক্ষুনি ওইসব জায়গাতে রেড করে হাতিয়ার বাজেয়াপ্ত করা উচিত। আর হতে পারে এই লোকটা থ্রু দিয়ে বড় সাপ্লায়ার পর্যন্ত পৌঁছতে পারবো। চলো। ওকে স্যার। এটাই সেই বাড়ি? হ্যাঁ স্যার। পালানোর অন্য কোনো রাস্তা? স্যার, আমি ব্যাকডোরে আর ইনডোরে কনস্টেবল দাঁড় করিয়ে রেখেছি। দেন চার্জ। স্যার। এই সময় আমার কে ভাই? আরে স্যার, আপনি? চল, তোকে বলছি। পুরো বাড়ি তল্লাশি নাও। স্যার, আমি কি করেছি? সোজা দাঁড়িয়ে থাক। সোহন আর গায়ত্রীর গল্পের সঙ্গে সেখানে আরও একটা গল্প চলছিল, ঋষভের গল্প। সোহন আর গায়ত্রীর ঝগড়ার কিছু বছর পরে ঋষভ নামের এক ব্যক্তি অবৈধ হাতিয়ার সমেত ধরা পড়ে। পুলিশ এক সূত্র মারফত জানতে পারে যে এক ব্যক্তি কিছু অবৈধ হাতিয়ার নিজের ফ্ল্যাটে লুকিয়ে রেখেছে। পুলিশ রেড করে ঋষভ নামের এই ব্যক্তিকে কিছু হাতিয়ার সমেত গ্রেফতার করে নেয়। তবে কি দুটো ঘটনাই একে অপরের সঙ্গে সম্পর্কিত? আসুন দেখা যাক। স্যার, স্যার, আমাকে এখানে কেন আনা হয়েছে? আমি কি করেছি স্যার? স্যার, আমি সারা রাত ঘুমোতে পারিনি। দয়া করে আমাকে ছেড়ে দিন। তোকে ছেড়ে দেব যাতে তুই বাইরে গিয়ে আবার অবৈধ হাতিয়ারের সাপ্লাই শুরু করতে পারিস আর শহরে ক্রাইম বাড়তে থাকুক। বল, তোর গ্যাংয়ে আর কে কে আছে? বল। গ্যাং? স্যার, আমার কোনো গ্যাং ট্যাং নেই। সত্যি বলছি, আমি খুবই সাধারণ ছেলে। এই পাশে আমার ক্যাফেও আছে। মনে হচ্ছে স্যারে ভালো কথায় মুখ খুলবে না। স্যার, স্যার, বল স্যার, তোর বাকি সঙ্গীরা কোথায়? বল। স্যার, আমার কোনো সঙ্গী টঙ্গী নেই, আমি কিছু করিনি। তাহলে তোর বাড়ি থেকে হাতিয়ার কি করে পাওয়া গেল? 8খানা তলোয়ার, 3টে রাইফেল আর একটা জার্মান মেড পিস্তল। এবার মুখ খুলবি? স্যার, ওই তলোয়ার আর পিস্তল ওগুলো আমাদের পূর্বপুরুষদের অস্ত্র রাখার আমাদের বাড়িতে একটা নিয়ম আছে। স্যার, আমি আর কিছুই করিনি। আমাদের খোঁচর তোকে গাড়ি থেকে হাতিয়ার বের করে বাড়িতে লুকিয়ে রাখতে দেখেছে। স্যার, ওই অস্ত্রগুলো বাড়িতে পড়ে পড়ে জং ধরে যাচ্ছিল, তাই আমি পরিষ্কার করাতে নিয়ে গিয়েছিলাম। তোর কাছে ওই অস্ত্রগুলো লাইসেন্স রয়েছে? না স্যার। তাহলে তোর হয়ে গেল। এ স্টেটমেন্ট নাও আর কেস ফাইল করো। স্যার। আশেপাশের খোঁজরদের অ্যাক্টিভ করে দাও। আর ওই ফরেন্সিক রিপোর্টের কি হলো?
একটু পরেই আসবে। তাড়াতাড়ি বের করাও। স্যার, স্যার 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 আমার আমার বউকে খুঁজে দিন স্যার, আমার বউকে খুঁজে দিন স্যার। কিরে নেশা করে এসেছিস নাকি? স্যার নেশা করবো না তো কি করবো স্যার, 1.5 বছর ধরে বউকে খুঁজে পাচ্ছি না। পুলিশ স্টেশনে কতবার চক্কর কেটেছি আমি, কেউ কোনো উত্তরই দেয় না। বাড়িতে 2টো বাচ্চা আছে স্যার, ওদেরকে কি বলবো? ওদের মা বেঁচে আছে কি মরে গেছে কি বলবো ওদেরকে? আপনি বললেন আপনার স্ত্রী 1.5 বছর ধরে নিখোঁজ। হ্যাঁ স্যার। কি নাম কি তোর স্ত্রীর? গায়ত্রী বর্মা। এটা আবার কোন আনসলভড কেস? আমাদের দুজনের পোস্টিং হওয়ার আগে একটা কেস পেন্ডিং ছিল, আমাকে আগে স্যার বলেছিলেন, হয়তো সেই কেসটাই হবে। স্যার আমার বউকে প্লিজ খুঁজে দিন স্যার, আমার বউকে খুঁজে দিন। আপনি বাড়ি যান, আমরা এই কেসটা দেখছি। যান যান। ঠিক আছে স্যার। আমি এই কেসের ফাইল 5 মিনিটের মধ্যে চাই। ওকে স্যার। রমেশবাবু, আপনি এখানে? কেন, আমার আশা পছন্দ হয়নি নাকি? না, সেরকম কিছুই না। আসলে এই সময় আপনার আশাটা এক্সপেক্ট করিনি। জীবনে কিছু কিছু জিনিস আনএক্সপেক্টেডই ভালো লাগে। কি খাবেন বলুন, চা না কফি? গীতা, কেন কষ্ট দিচ্ছ? তুমি তো জানোই যে আমি তোমাকে কত ভালোবাসি। দেখুন রমেশবাবু, আমি আর কি দেখব, দেখবে তো তুমি। আমি খুব ভালো করে জানি যে তুমি ওই ঋষভকে কিভাবে প্রেমে ফাঁসানোর চেষ্টা করছো। রমেশবাবু, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর প্রত্যেকদিন তোমার বাড়িতে আলাদা আলাদা পুরুষের আশা, সেটাও কি ব্যক্তিগত ব্যাপার? ওরা সবাই আমার বন্ধু। আমি বিল্ডিংয়ের সেক্রেটারি, ওয়াচম্যান নই যে তুমি যা বলবে আমি মেনে নেব। যদি তুমি আমার চাহিদা না মেটাও না, তাহলে এই বিল্ডিংয়ে থাকাই মুশকিল করে দেব। আমাদের সমাজে যখন পুরুষদের সঙ্গে নারীদের বন্ধুত্ব হয় বা নারীদের সঙ্গে পুরুষদের বন্ধুত্ব হয়, তখন সেটাকে সবসময় খারাপ দৃষ্টিতেই দেখা হয়। আমরা কি বন্ধুত্বের সম্পর্কে নিজের করে নিতে এতটাই অসফল, নাকি এটা হলো আমাদের ভিতরের ঈর্ষা, যা আমাদের দুটো মানুষের মেলামেশা দেখে হয়ে থাকে? গীতার ছেলেদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখা ওর বিল্ডিংয়ের সেক্রেটারি রমেশের একদম পছন্দ ছিল না, আর ও এই কারণে গীতার চরিত্রের দিকে আঙুল তুলত। রমেশ গীতাকে পেতে চাইত, যার কারণে সে গীতাকে হুমকিও দিত। তবে কি এই কাহিনীও বাকি দুটো কাহিনীর মতো একে অপরের সঙ্গে সম্পর্কিত? আসুন দেখা যাক। এই ফটোটা আবার সমস্ত থানাতে সার্কুলেট করিয়ে দাও। যদি কারোর কাছে এর ইনফরমেশন থাকে, তাহলে এই কেস আমাদের জন্য সলভ করা সুবিধে হবে। 1.5 বছর ধরে একজন মহিলা গায়েব, এই কেসটা কিন্তু যথেষ্ট টাফ হতে চলেছে। কে জানে ও শহরে কোথায় আছে, কিভাবে আছে, আদৌ ও বেঁচে আছে নাকি নেই বেঁচে। এনো, কি হলো? স্যার, এই মহিলার ছবিটা আমি কোথাও দেখেছিলাম। হ্যাঁ স্যার, মনে পড়েছে। অস্ত্রের জন্য আমরা যখন ঋষভের বাড়িটা তল্লাশি করছিলাম, তখন ওখানেই দেখতে পেয়েছিলাম। তার মানে এই মেয়েটার কানেকশন ঋষভের সঙ্গে আছে। হয়তো এদের দুজনকে আমি একসঙ্গেও দেখেছি।
বল, এই মহিলা কোথায়? স্যার, এ তো গায়ত্রী। কিভাবে চিনিস একে? স্যার, এই মেয়েটা আমার কাছে একবার সাহায্য চাইতে এসেছিল। হ্যাঁ, আমার মনে পড়েছে। তুই বিলেনগরের ক্যাফেতে কাজ করতিস না? কিছুদিন আগে তুই এই মহিলাকে খাবার দিতে এসেছিলি। শোন, একটা পাও ভাজি নিয়ে আয়। ঠিক আছে স্যার, 2 মিনিট, আপনি বসুন। খিদে পেয়েছে তো, কিছু খেয়ে নাও। হ্যাঁ স্যার, এই মেয়েটা ওর স্বামীর কাছ থেকে এখানে পালিয়ে এসেছিল। খুব খিদে পেয়েছিল বেচারির। হ্যাঁ, আমার মনে আছে। এর জন্য তোকে আমি প্রশংসাও করেছিলাম। কিন্তু এই মহিলার ছবি তোর বাড়িতে কেন এলো? স্যার, ওই ঋষভ পুলিশকে বলল যে সোহন কিভাবে গায়ত্রীর জীবনটাকে নরক করে রেখেছিল আর সে কিভাবে গায়ত্রীকে রোজ টর্চার করত। এই কথাটা গায়ত্রী সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল, কিন্তু যখন সব সীমা অতিক্রম হলো গায়ত্রী সেখান থেকে পালিয়ে গেল। গায়ত্রী নিজের বাচ্চাদের সোহনের কাছেই রেখে এসেছিল। হয়তো ও সুযোগ পায়নি নিজের বাচ্চাদের সঙ্গে করে নিয়ে যাওয়ার, অথবা হয়তো সে বাচ্চাদের সঙ্গে নিয়েই যেতে চায়নি। কিছুদিন পর্যন্ত গায়ত্রীকে ঋষভ দেখতে পায়নি, কিন্তু হঠাৎ করে 1 বছর পর গায়ত্রী ঋষভকে খুঁজতে খুঁজতে ক্যাফেতে পৌঁছয়। সেখান থেকে সে জানতে পারে ঋষভ নিজের দোকান খুলেছে। ও ঋষভের সঙ্গে দেখা করে আর ওর সঙ্গেই থাকতে শুরু করে, আর আস্তে আস্তে সময় এগোতে থাকে। স্যার, যদি আপনাদের জিজ্ঞাসাবাদ করারই থাকে তাহলে গীতাকে করুন। ও আমার সোসাইটিতেই থাকে। ও গায়ত্রীকে নিয়ে খুব জেলাসি করত, আর 2-1 বার তো ওদের মধ্যে খুব বড় ঝগড়াও হয়েছিল স্যার। চলো এই গীতার সঙ্গে কথা বলা যাক। আপনি গীতা দেবী? হ্যাঁ স্যার, কিন্তু আপনারা এখানে? গায়ত্রী মিসিং কেসের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। কে গায়ত্রী? ওই 502-এর মহিলা, ঋষভের রক্ষিত? কিছু না, ওই ঋষভকে বিয়ে না করেই ওর সঙ্গে থাকতো। কোভিডের সময় সোসাইটির সবাই যে যার গ্রামে ফিরে গেছিল, কয়েকজনই ছিল এখানে। সেই সময় ও ঋষভের সঙ্গে থাকতো। ওনার সঙ্গে আপনার নাকি ঝগড়া হয়েছিল? 1-2 বার হয়েছিল। কোভিডের সময় আবর্জনা এদিক ওদিক ফেলতো, সেই জন্য ওর সঙ্গে ঝামেলা হতো। সেই জন্য জঞ্জালের সঙ্গে আপনি ওকেও সাফ করে ফেলেছেন? আমি এরকম কেন করব স্যার? এই কেস সম্পর্কিত আর কোনো কথা আপনি বলতে চান? এখন তো সেরকম কিছু মনে পড়ছে না। যদি কিছু মনে পড়ে তাহলে আমি গিয়ে বলে আসবো। অবশ্যই। তুমি কি পুলিশের কাছে আমার বিরুদ্ধে কমপ্লেন করেছো নাকি? রমেশ বাবু, বিহেভ ইয়োরসেলফ। আমি এরকম কেন করতে যাব? ওরা অন্য কোনো কাজে এসেছিল। তাই তো আমি ভাবি, আমার গীতা আমার বিরুদ্ধে এমন কমপ্লেন কি করে করতে পারে। তাহলে কি ভাবলে তুমি? গীতা রমেশের এমন ব্যবহারের জন্য খুবই বিরক্ত হয়ে গেছিল। ও ভাবল এটাই সঠিক সুযোগ পুলিশকে সবকিছু বলে দেওয়ার, যে রমেশ কিভাবে প্রত্যেকটি মহিলার ওপর খারাপ নজর দেয়, আর রমেশ গায়ত্রীকেও নিজের লালসার শিকার করার চেষ্টা চালাচ্ছিল। এভাবে রমেশের হাত থেকেও বাঁচতে পারবে। হ্যাঁ গীতা দেবী। ইন্সপেক্টর স্যার,
ঠিক আছে, সাবধানে যেও, কেমন? ঠিক আছে, তুমি চিন্তা করো না। ওকে, বাই। বাই। এটা কি করছেন আপনি? বেরিয়ে যান আমার বাড়ি থেকে। এই বেশি চিৎকার করিস না, যেন দুধে ধোয়া তুলসী পাতা। একে তো বিয়ে ছাড়াই এখানে ঋষভের সঙ্গে থাকছিস, আর আমি একটুখানি ছুঁয়ে দেখেছি বলে চিৎকার করবি? কি করছেন আপনি? কি করছেন? ছাড়ুন, ছাড়ুন, ছেড়ে দিন আমাকে। খুব শখ হয়েছে না তোর? হ্যাঁ, নিজের যৌন চাহিদা মেটানোর জন্য তুই মেয়েদের ব্ল্যাকমেল করিস? বল গায়ত্রী কোথায়? স্যার আমার কিচ্ছু জানা নেই স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। দেখ, যদি সত্যি বলিস তাহলে তোর শাস্তি কম করানোর জন্য আমরা সাহায্য করতে পারি, না হলে জেল তো তোকে যেতেই হবে। স্যার ওই ঋষভ ওই গায়ত্রীকে খুন করেছে স্যার। কেন মেরেছিস গায়ত্রীকে? স্যার, ওই স্যার, আমি আর গায়ত্রী আমাদের পুরনো দিনগুলো ভুলে গিয়ে খুব ভালোই ছিলাম স্যার। স্যার, কোভিডের লকডাউনের সময় জানি না ওর কি হয়েছিল, সব সময় রেগে যেত স্যার। আরে কতবার পুরনো কথা নিয়ে তুমি ঝগড়া করবে, কতবার না করেছি তোমায়। আমি পুরনো কথা বলছি, তোমার কেন কিছু মনে থাকে না? আরে তোমাকে কতবার বুঝিয়েছি এরকম ভুলভাল সব না ভাবতে। আচ্ছা, আমি ভুলভাল ভাবছি আর তুমি যেটা করছো সেটা? তোমাকে না মনে হয় মাঝে মধ্যে গলা টিপে মেরে ফেলি। তুমি কি করছো? এটা হাত তুলছো আমার গায়ে। তোমাকে কি যে করবো। তারপর একদিন জানি না আমার কি হয়েছিল, আমি আমার ধৈর্য হারিয়ে ফেলি। স্যার, বল বল, ডেড বডি কোথায়? ঋষভ পুলিশকে গায়ত্রীর লাশের ব্যাপারে কিছুই বলেনি, কিন্তু রমেশ পুলিশকে সব খবর দিয়েছে। ঋষভ গায়ত্রীকে মেরে ওর বডিটা একটা ড্রামের ভেতর রেখেছিল, আর টিভিতে একটা ক্রাইম সিরিয়ালে ও যেমন দেখেছিল ঠিক সেভাবেই ও সেই ড্রামটাকে সিমেন্ট দিয়ে সিল করে দেয়, যাতে লাশের দুর্গন্ধ বাইরে না আসতে পারে, কিন্তু ড্রামটাকে নিচে থেকে সিল করতে ভুলে যায়। যখন ঋষভ শহরের বাইরে যায় কোনো কাজের জন্য, তখন দুর্গন্ধের কারণে রমেশ তার ফ্ল্যাট খোলে আর সে লাশের ব্যাপারে জানতে পারে। ঋষভ ব্ল্যাকমেল করে রমেশকে নিজের প্ল্যানে সামিল করে নেয়, আর দুজনে মিলে ডেড বডিটাকে পুড়িয়ে ডাম্প করে দেয়, আর মার্ডার ওয়েপনকেও গায়েব করে দেয়। পুলিশের কাছে কোনো পোক্ত প্রমাণ না থাকার ফলে ঋষভ আর রমেশ এখনো শাস্তি পায়নি। আমি হলাম কাঞ্চনা আওয়াস্তি, আর এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে একটা নতুন কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, সতর্ক থাকুন। জয় হিন্দ।